মহান আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষের নয়, শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী। তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের উপর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। আমরা কথা দিচ্ছি, আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ, একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। বুক পেতে দিয়ে বলেছিল, আমার অধিকার আমাকে দাও, নইলে আমাকে গুলি দাও। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। গুলিকে পরোয়া করে নাই। হে দেশবাসী, আমরা কি আবু সাইদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই? এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আকাশ, নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। আপনারা সাবধান থাকতে পারবেন তো? পরপর তিনটা নির্বাচন, 14, 18, 24। আমাদের যুব সমাজ, আমাদের সাধারণ মানুষ, আমাদের ভাইয়েরা বোনেরা একটাও ভোট দিতে পারে নাই।
যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই। এবার অনেক অপেক্ষার পর আগামী 12 তারিখ আসছে। এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পছা অতীতের 54 বৎসর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। হা ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এরপরে নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। একটা তো আমি বলেই ফেললাম, নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখনো এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। 3টা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই 3টার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করি। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে, আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস, কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? 2টা কারণে পায় না। একটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়, আর একটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই 2 কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই অবস্থা যদি তৈরি হয়, রাজধানীর দিকে প্রাণপণে ছুটতে হবে না ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবার জন্য ছুটেন। আমাদের অঙ্গীকার হচ্ছে এখন 33টা জেলায় মেডিকেল কলেজ আছে, 64টা জেলার মধ্যে 31টা বাকি আছে। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকায় যাবেন কেন? আপনার সময় এবং অর্থের অপচয় করবেন কেন?
সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দীক্ষায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। দুটি কারণে। একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর, কেহ নহে কারো হেতা সবাই সে তাপ। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোনো ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না। আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। চরম বিপদে আপনারা সাক্ষী, আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন হাসতে হাসতে। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি, তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথাও নিয়ে যান সেটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব না। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাক। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর উপর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে, চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দামি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে, যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাচ্ছি। আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ?
যদি আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আমরা এগিয়ে যাব। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন, কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র। সেরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা ফিল করি সকল কিছু যাচাই বাছাই করে উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবান্ধা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। মেডিকেল কলেজের কথা আগেই বলেছি, এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নাই। ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার ধরার জন্য, বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুরাবাদ, একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা বড় কাজ না, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নূতন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। আপনারা দোয়া করবেন। তারপরে ফুলচুড়ি সাগাটা নদী শাসন না, শুধু ফুলকড়ি সাগাটা না, সকল নদীগুলোকে শাসন করব না। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে। না, নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে, সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করব ইনশাআল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ। আমরা একসময় নদীর কূলে আমরা গিয়ে বসে যাব, মা এখন আমাদের নৌকাটা নিয়ে তুমি চলো, আমাদের জাহাজ নিয়ে চলো, আমাদের লঞ্চ নিয়ে চলো, যা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন। চলার পথে অনেক বাধা আছে, ষড়যন্ত্র আছে। সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন।